প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সামনে এসেছে। আমরা সুজনের যিনি পরিচালক ডক্টর বদিউজ্জামান, তার একটা বক্তব্য শুনছিলাম। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার আগে তো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ৭০টা আসনকে তারা একটা স্যাম্পল হিসেবে ধরে নিয়ে সেখানে ২১% জাল ভোট পড়েছে। ৪৬.৫% কেন্দ্রে ভোটারদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা ঘটেছে। এই বড় অনিয়ম দেখানোর পরে সুজনের পরিচালক বদিউজ্জামান তিনি বলছেন যে বিরোধী দলের পক্ষ থেকে যখন একাধিক জায়গায় নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি, ফল উল্টে দেয়া, এমনকি নির্বাচন শেষ হবার পরে সন্ধ্যা ৭টা সাড়ে ৭টা পর্যন্ত যখন আমরা দেখছি যে একের পর এক বিভিন্ন জায়গায় জামাত সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন, তারপরে হঠাৎ করে মিডিয়ায় একটা স্থবিরতা, এরপরেই ফলাফল উল্টে যাওয়া শুরু হলো। সেখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন এভাবে, ঢাকা ১৬ আসনের যিনি জামাতের প্রার্থী ছিলেন কর্নেল আব্দুল বাতেন আর্মি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তার যে নির্বাচনী বিষয়গুলো ছিল, যে ফলাফলগুলো, ওভারঅল একটা কেন্দ্র বাদে সমস্ত কেন্দ্রগুলোতে তিনি ১,০০০, ১৫০০, ২,০০০ ভোটে এগিয়ে থাকছেন, এরকম খবর আমরা পাচ্ছি। হঠাৎ করে মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে দেখলাম যে সেখানে ওইটাকে উল্টিয়ে দিয়ে আমিনুলকে এগিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ আমিনুল এগিয়ে আছে। এরকম অসংখ্য অনিয়ম, অভিযোগ এবং তার সত্যতা পাওয়া গেছে। তো এরপরে এই অন্তত ৩০টি আসনে নির্বাচনের ফলাফল পুনঃগণনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে ইসিকে চিঠি দেওয়া হয়েছিল। ইসি কি করলেন? রাতের অন্ধকারে তড়িঘড়ি করে বিরোধী দলের ওই অভিযোগকে আমলে না নিয়ে তারা গ্যাজেট প্রকাশ করে দিলেন। এটি দেখুন, আপনারা বদিউজ্জামানের মুখেই শুনুন। নির্বাচনের সময় কারচুপি কিংবা নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা এই নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে, তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। তো গ্যাজেট প্রকাশ করার একটা তাৎপর্য হলো, নির্বাচন কমিশন যখন গেজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা এখতিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর কোনো কিছু করণীয় নাই। ওটা ইলেকশন পিটিশন এবং ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত হইতে হবে, নির্বাচন কমিশনের আর কিছু করার নেই। এবং আমরা এক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ আমরা সুপারিশ করেছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে তারা নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা এটা সার্টিফাই করবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য। এখন তারা যেটা করে, যেটা রিটার্নিং অফিসাররা যেই ফলাফল দেয় এটাই তারা গ্যাজেট হিসেবে প্রকাশ করে দেয়। তারা যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারা তাদের সেই দায়িত্বটা পালন করে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এরকম হলো? ইসি এরকম সিদ্ধান্ত কেন নিলেন? আসলে এই মিডিয়া, ইসি, এদের প্রত্যেকেরই এ ধরনের একটা বোঝাপড়া ছিল, আগে থেকেই একটা আন্ডারস্ট্যান্ডিং এদের ভিতরে ছিল যে জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না, নিজেরা নিজেরা এই করতে হবে। অর্থাৎ এই অর্থে আমরা বলতে পারি যে পূর্ববর্তী ইসি হাবিবুল আওয়াল এবং তার আগে যাদের পরিণতি যেটা হয়েছে, আমার কাছে মনে হয় না যে এই বর্তমান ইসি তার চেয়ে খুব বেশি ভালো কাজ করেছেন। এটি চিন্তা করার মতো কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয় না। যাই হোক, সেই নির্বাচনের পরে, এরকম একটা ত্রুটিপূর্ণ নির্বাচনের পরে, অভিযোগে ভরা একটা নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলেন। আমরা বিএনপিকে এই জায়গায় একটু বলতেই হয় যে এই ধরনের নির্বাচন কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আপনারা চাইলেই মানুষের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন। এইটার কারণে যেটা হলো, হয়তো ক্ষমতা পেলেন, 5 বছর ক্ষমতার স্বাদ উপভোগ করলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই 2026 সালের নির্বাচন 2008 সালের নির্বাচনের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার রাতের ভোটের সাথে তুলনীয় হবে,
শেখ হাসিনার আমিডামি ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোটের সাথে তুলনীয় হবে। তাহলে ওই জায়গাটা থেকে কিন্তু বেরোতে পারলেন না আপনারা, বাংলার জনগণও ওই জায়গা থেকে মুক্তি পেল না। তো যাই হোক, যেভাবেই হোক, বিএনপি সরকার গঠন করেছে, জামাত ইসলামের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দেয়া হয়েছে। বিরোধী দল হিসেবে জামাত যেটা করতে পারত, হয়তো বিএনপিকে তারা নাজেহাল করতে পারত, বিভিন্নভাবে তাদেরকে আন্দোলন সংগ্রাম করে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তারা আরো কিছু করতে পারত। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে একটি ইতিবাচক অ্যাপ্রোচ করা হয়েছে যে না, আপনারা দেশ চালান, আমরা আপনাদের কাজের সমালোচনা করব। আর তারা অত্যন্ত চমৎকার একটা পদক্ষেপ নিয়েছে, যেটা তারা বিএনপির যে মন্ত্রী গঠিত হয়েছে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের সদস্যদের পিছনে তারা একটা ছায়া মন্ত্রী পরিষদ তাদের পিছনে আতশ কাঁচের মতো লাগিয়ে রাখবে। অর্থাৎ এখানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়েছে। মাঠের রাজনীতি থেকে, রাজপথের লড়াই সংগ্রাম থেকে রাজনীতি কিন্তু এখন বুদ্ধিমত্তার দিকে চলে যাচ্ছে। এটি একটা ভালো দিক। মাঠের জ্বালাও পোড়াও এইগুলো বাংলার মানুষ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। এখন বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, তাদেরকে কিভাবে অসার প্রমাণিত করা যায়, তাদেরকে কিভাবে অর্বাচীন প্রমাণ করা যায়, এই কৌশলে আগাচ্ছে জামাত ইসলাম। তো জামাত ইসলাম যখন এই কৌশলে আগাচ্ছে, তখন বিএনপির ভিতর থেকে একটা মহল, যারা খোদ আওয়ামী লীগ থেকে উঠে এসেছে, তারা মূলত বিএনপি নয়, তারা এখনো আওয়ামী লীগ। বিএনপির ছদ্মাবরণের থেকে তারা মূলত গুপ্ত বিএনপি। এরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে, তাদের তালাবদ্ধ অফিসগুলোকে তারা অবমুক্ত করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে বাংলার রাজনীতিতে আবার পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। অবশ্য এটা এমনি এমনি নয়, এটা শুধু শুধু যে এটা তারা করেছে তা নয়, এখানেও বিরাট একটা ডিলিংসের ব্যাপার সেবার আছে। একটা ডিলিংসের মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। আর বিএনপি যখন আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে, তাদেরকে পুনর্বাসন করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, ঠিক সেই সময় দেখেন শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিচ্ছেন এবং তিনি তারেক রহমানকে কি ভাষায় গালমন্দ করলেন, বিএনপির ভাইরা এইটা একটু শুনবেন দয়া করে। কাছে নিয়ে ডাক দিয়ে বলে, সালাউদ্দিন, এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা যাবে না, বিকজ আমরা অবজার্ভ করি আমাদের জন্য তারা কি করে। আমি বলি সরি, আপনাদের কাছে দুঃখিত। আমার যতদিন পর্যন্ত আমার জীবন থাকবে, যতদিন পর্যন্ত জবান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার মুখে একটি কথা আসবে, ততক্ষণ পর্যন্ত বলবো এই তারেক রহমান 21শে আগস্টের মাস্টারমাইন্ড, এই তারেক রহমান এই তারেক রহমানের বাবা জিয়া রহমান বাংলাদেশে, এই তারেক রহমানের বাবা জিয়া রহমান বাংলাদেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছে। তার মা 2001 সাল থেকে এই জামাত শিবিরের গাড়িতে পতাকা দিয়েছে। এখনো তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পরে প্রথমে জামাতের আমির শফিকুর রহমান, তার বাবার নাগর, তার মার নাগর শফিকুর রহমান জামাতের আমির, তার বাসায় গিয়েছে। সুতরাং এই তারেক রহমানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যখনই সুযোগ পাবে তখনই শেখ হাসিনাকে হত্যা করতে যাবে, সে যখনই সুযোগ পাবে সে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিবে। আপনারা মনে করেন এই ধানমন্ডি 32 নম্বর কে ভেঙেছে? এই ধানমন্ডি 32 নম্বর তারেক রহমানের নির্দেশে ভাঙা হয়েছে। এই ধানমন্ডি 32 নম্বর তারেক রহমান লোকজন পাঠিয়ে, ইশরাক হোসেনকে পাঠিয়ে, বুলডোজার পাঠিয়ে এই ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে। যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তার সাথে কি আমাদের কোনো আপোষ হতে পারে? না। যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তার সাথে কি আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে? না। ধানমন্ডি 32 হচ্ছে আমাদের আদর্শের ঠিকানা। যে আমাদের আদর্শের ঠিকানাকে ভেঙে দিতে পারে তার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যে আমাদের নেত্রী শেখ হাসিনাকে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চায় তার সাথে কোনো আপোষ হবে না। তারেক রহমান যেখানে আছে সেখানে আমরা প্রতিবাদ করব। শুধু বাংলাদেশে নয়, তারেক রহমানকে আরো বলতে চাই, বাংলাদেশে যদি আমাদের আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের একটি নেতা কর্মীকে আহত করা হয়, আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন না কেন, আমরা আপনাকে পৃথিবীর সেই প্রান্তে ইনশাল্লাহ প্রতিহত করব। শুনেছেন, জামাত ইসলাম কোনোদিন আপনাদের আর যাই হোক এই ভাষায় গালিগালাজ করবে না। আর অপরদিকে আমরা দেখছি
নব্য বিএনপি যারা, এরা জামাতকে নির্মূল করার হুমকি দিচ্ছে, জামাতকে শেষ করে দেবার হুমকি দিচ্ছে। আজও এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা, ওই যে শান্তা, যাকে নারায়েত তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে ছাত্রদল মাইক কেড়ে নিয়েছিল, শান্তাকে একটা মেয়ে হুমকি দিছে যে তোদেরকে কচু কাটা করব। মেহজাবিন নামে একটা মেয়ে, সোনিয়া মেহজাবিন, আমি জানি না এই মেয়ে আসলে এই মেয়ে কিনা, নাকি হিজরা, নাকি গুপ্ত আওয়ামী লীগ, নাকি গুপ্ত বিএনপি, এটা ছাত্রদল বা বিএনপির এটি অবশ্যই যাচাই বাছাই করা উচিত। সে পরিষ্কার করে একটা ফেসবুক পোস্ট দিয়ে সেখানে তার পরিকল্পনার কথা বলছে যে জামাত ইসলামকে যে করেই হোক, প্রয়োজনে আওয়ামী লীগ এখানে এসে রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নাই, বামদের হাতে জামাতকে ছেড়ে দিতে হবে, জামাত আমাদের প্রধান শত্রু, আওয়ামী লীগ থাকুক বামপন্থী থাকুক আমাদের কোনো সমস্যা নেই, জামাতকে নির্মূল করতে পারলেই তো আপনারা যা চান সেটাই সফল হয়। ইন দ্য মিন টাইম আপনারা শুনেছেন লন্ডনে আইটিভির সাথে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারেও সজীব ওয়াজেদ জয় তারেক রহমানকে এই নির্বাচনকে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, কিন্তু তারেক রহমানের সাথে তিনি বসতে রাজি হচ্ছেন। অর্থাৎ তার আগে তারেক রহমান কিন্তু এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে শেখ হাসিনার ছেলে মেয়েরা ইচ্ছা করলে রাজনীতি করতে পারে, তো করুক। কিন্তু বিএনপির প্রতি তাদের যে বিদ্বেষ, বিএনপির প্রতি তাদের যে মনোভাব, এই মনোভাবের কি পরিবর্তন আসবে? আপনারা যে বক্তব্য শুনলেন, এটি শুনে কি মনে হলো আপনাদের জানাবেন কমেন্টস বক্সে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন।